এই কাঁটাটা নিয়ে চুলটা বেঁধে নে, গরম কম লাগবে। কথা কবিরের হাত থেকে চুলের কাঁটাটা নিয়ে চুলগুলো মাথার উপরে তুলে বেঁধে নিল, যার দরুন কথার পিঠে কিছুটা অংশ উন্মুক্ত হয়ে গেছে। ইভানের মাথায় আরেক দফা আগুন জ্বলে উঠল। আমারও গরম লাগছে। আমার চুলে কাঁটাটা কই? আমি কি তোমার চাকর যে তোমার জন্য চুলের কাঁটা আনবো? কথার জন্য তো এনেছো, আমার জন্য আনলে কি হতো? কথা তো আমার বোন, তাই এনেছি। তুমি আমার কে হও যে তোমার জন্য আমার চুলের কথা আনতে হবে? আমিও তো তোমার বোনেরই মতো। ব্যাস হয়ে গেল। কবির রেগে বোম। নিজের প্রেয়সীর মুখে যদি ভাই বোন কথাটা শুনে, তাহলে কোন প্রেমিকই বা রাগ হবে না? কবিরের অবস্থা তাই। কবির এখন পারছে না শুধু রাফিয়াকে গিলে ফেলতে। কাঁটা একটা এনেছিলাম, কিন্তু এখন আর কাউকে দেওয়ার প্রয়োজন করছে না বলে গটগট করে চলে গেল। এই কথা আমি কি এমন বললাম যে কবির ভাই রাগে বোম হয়ে চলে গেল? আমি কি জানি? জাগিয়ে দেখ ভাইয়া কোথায় গেল। রাফিয়া কবির ভাই করতে করতে কবিরের পিছনে ছুটল। ভিড়ের মধ্যে কথা নিজের পিঠে খোলা অংশটায় ধারালো কিছু আঁচড় অনুভব করছে। পিছনে তাকিয়ে তেমন সন্দেহজনক কিছু পেল না, তবে পিঠটা খুব জ্বলছে, কেমন চিনচিন ব্যথা হচ্ছে। কথা ওয়াশরুমের উদ্দেশ্যে পা বাড়ালো। বারান্দা থেকে কথা যাচ্ছিল। হঠাৎ কেউ একজন কথাকে হাত ধরে টেনে একটা অন্ধকার রুমে নিয়ে এলো। কথা লোকটাকে দেখতে পিছনে ফিরতে, কিন্তু তার আগেই অনুভব করলো কেউ একজন কথার পিঠে মলম লাগাচ্ছে। কথার আর বুঝতে বাকি নেই এই লোকটা কে হতে পারে। কি সমস্যা আপনার? এমন কেন করছেন? কি ভেবেছেন আমার পিঠে যে আপনি আঁচড় কেটেছেন আমি বুঝতে পারি নাই? ইভান আলতোভাবে কথার চুলগুলো খুলে ছেড়ে দিয়ে পিঠে ছড়িয়ে দিয়ে, তোমাকে আঘাতও আমি করব, আর সেই আঘাতে মলমও আমি লাগাবো। তোমার জীবনের প্রতিটি নিঃশ্বাসের ওপর শুধু আমার অধিকার, শুধু আমার। ইভানের কথায় কথা যেন কেঁপে উঠল, কিন্তু সাথে সাথেই কথার চোখের সামনে ভেসে উঠল ওর ভয়ঙ্কর অতীত। কথা ইভানের থেকে 2 কদম দূরে গিয়ে, দেখুন, আপনার সাথে সম্পর্কটা আমার অনেক আগেই শেষ হয়ে গেছে। অনেক হয়েছে, অনেক অনেক সহ্য করেছি আমি। আপনি প্লিজ আমার থেকে দূরে থাকুন। এরপর আগের বারের মতো কিছু হলে আমি সহ্য করতে পারবো না। আগেরবার অনেক কষ্টে নিজেকে সামলে নিয়েছি, এবার আর সামলাতে পারবো না। এমনিতে ইভানের মেজাজটা বিগড়ে ছিল, তার উপর কথায় মেজাজটা বিগড়ে চরম আকার ধারণ করেছে। ইভান কথায় কোমরটা চেপে ধরে নিজের কাছে নিয়ে এসে বলে, কি বললে তুমি? তোমার থেকে দূরে থাকবো? দূরে থাকার জন্য কাছে এসেছি নাকি? এত বছর ধরে আমাকে কষ্ট দিয়ে তোমার শান্তি হয়নি নাকি? ছেলেটাকে ইভানের কথা শুনে কথা ভ্রু কুঁচকে ইভানের দিকে তাকালো। কোন ছেলেটা? এখনো বুঝতে পারছো না কোন ছেলেটা? আর স্বামী রেখে বাইরে অন্য ছেলেদের সাথে এভাবে রং তামাশা করে বেড়ালে স্বামীকে তো দূরে থাকতেই বলবে। ইভানের সব কথার মাথার উপর দিয়ে যাচ্ছে। ওকে আবার কখন কোন ছেলের সাথে দেখলো ইভান? কবির তো ওই ঘটনার পর কথার সব সময় ছেলেদের থেকে দূরে দূরে রাখে, কোনো ছেলের সাথেই মিশতে দিত না। তাহলে কার কথা বলছেন বলুন তো? সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। ইভান দাঁতে দাঁত চেপে হাতের চুলের কাঁটাটা দেখিয়ে বলে, এই কাঁটাটা যে ছেলেটা দিল। ইভানের কথা শুনে কথা হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। এই কাঁটাটা দিয়েছে ওর ভাই কবির ওকে। কথা বেশ ভালো বুঝতে পারছে ইভান কবিরকে নিয়ে কথাকে ভুল বুঝছে, কিন্তু কথা ইভানের ভুল ভাঙাবে না। কেন ভাঙাবে? উনি যখন শিলা ম্যাডামের সাথে হেঁটে হেঁটে যাচ্ছিল তখন কি কথা কিছু বলেছে? তার উপর এই কদিন যে ভয়ানক ব্যবহার করেছে কথার সাথে। কথা বলছো না কেন? ছেলেটা কে? যেই হোক, আপনার সমস্যা কি? আমি কোন ছেলের সাথে কথা বলবো আর কোন ছেলের সাথে কথা বলবো না সেটা আপনাকে বলতে বাধ্য নই মিস্টার মাসুদ আল ইভান। বলতে বাধ্য, কারণ আমি তোমার স্বামী। মানি না আমি আপনাকে, আমি স্বামী হিসেবে মানি না। কি বললে তুমি? আমাকে স্বামী হিসেবে মানো না?
কথা কিছু বলতে যাবে এর মধ্যে ইভান কথার ঠোঁট দুটো কামড়ে ধরলো। কথা নিজেকে ছাড়ানোর জন্য এত চেষ্টা করছে, কিন্তু ইভানের সেদিকে কোনো হেলদোল নেই। সে যেন নিজের রাগগুলো এখন কথার ঠোঁটের উপর ঢেলে দিচ্ছে। ইভান বেশ জোরালোভাবে কথার ঠোঁট কামড়েই যাচ্ছে। ব্যথায় কুকড়ে উঠছে কথা। ইভান এত জোরে কথার ঠোঁট কামড়ে নিচ্ছে যে কথার ঠোঁট কেটে রক্ত বের হয়েছে। কথার ঠোঁটের রক্তর অস্তিত্ব পেয়ে ইভান কথাকে ছেড়ে দিল। তোমার ব্যথার কারণও হব আমি, আর তোমার ব্যথা প্রশমনও আমিই করব। কিন্তু তোমাকে কখনো আমার থেকে দূরে যেতে দেব না। তুমি বিহীন এই আমি নামক মানুষটার যে বেঁচে থাকাটাই অসম্ভব। তুমি শুধু আমার, শুধুই আমার। কখনো কল্পনাতেও আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাববে না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কাঁটাটা দিন না ভাইয়া, খুব গরম লাগছে। আমি তোমার কোন জন্মের ভাই লাগি? কেন এই জন্মের? তাহলে এই জন্মে কাঁটাটা পাওয়ার চিন্তাও ভুলে যাও। দিন না, সত্যি খুব গরম লাগছে আজ। কবির রাফিয়ার দিকে তাকিয়ে দেখে সত্যি মেয়েটা গরমে হাঁসফাঁস করছে। গরমে রাফিয়ার গোলুমোলু গালটা লাল হয়ে গেছে। কবির গম্ভীর মুখে নিয়ে রাফিয়ার চুলগুলো ধরে হাতের কাঁটাটা দিয়ে চুলগুলো বাঁধার চেষ্টা চালাচ্ছে। নিজের চুলের কবিরের স্পর্শ পেয়ে রাফিয়া বারবার কেঁপে কেঁপে উঠছে। হার্টবিটটা অসম্ভব পরিমাণে বেড়ে গেছে। মনে হচ্ছে কলিজাটা এখনই লাফিয়ে বেরিয়ে যাবে। কিছু বলতেও পারছে না, নড়তেও পারছে না। দীর্ঘ 10 মিনিট রাফিয়ার চুলের সাথে যুদ্ধ চালিয়ে ব্যর্থ হয়ে অসহায় মুখ নিয়ে তাকিয়ে আছে রাফিয়ার দিকে। মেয়েদের চুল বাঁধা যে এত কঠিন কাজ, আগে জানলে এই চেষ্টা কবির চালাতই না। কবির অসহায় মুখ দেখে রাফিয়ার মায়া বড্ড লাগছে। রাফিয়া দ্রুত কবিরের হাত থেকে কাঁটাটা নিয়ে যে চুলগুলো বেঁধে কবিরের দিকে তাকালো। রাফিয়া মুখে মুক্তদানার মতো জলমলে হাসি ফুটিয়ে, এই দেখুন, আমি চুলগুলো বেঁধে নিয়েছি। তবে রাফিয়ার কথায় কোনো উত্তর না দিয়ে কটকট করে চলে গেল। রাফিয়া ভ্যাবলার মতো কবিরের দিকে তাকিয়ে আছে। তবে কবিরের যাওয়ার সময় তার ঠোঁটের কোণায় প্রশান্তির হাসিটা চোখ এড়ায়নি রাফিয়ার। কেটে গেছে কয়েকটা দিন। এই কয়েকটা দিন ইভান আর তেমন কোনো খারাপ ব্যবহার করেনি কথার সাথে, আবার ভালো ব্যবহারও করেনি। কথাও একটু এড়িয়ে চলেছে ইভানকে। ক্লাস শেষে লাইব্রেরিতে বসে আছে কথা। কয়েকদিন পরই পরীক্ষা। এই কদিন বিভিন্ন টেনশনে এমনি পড়াশোনা অনেক পিছিয়ে পড়েছে কথা। এখন সেই পড়াশোনায় কভার করতে হবে। কথা একটা টেবিলে বসে নিশ্চিন্তে বই পড়ছিল। কখন যে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে আর কখন যে লাইব্রেরির প্রায় খালি হয়ে গেছে সেদিকে কোনো খেয়ালই নেই। হঠাৎ একটা কণ্ঠ শুনে চোখ তুলে তাকালো কথা। ভার্সিটির একজন প্রফেসর এসে বলে, এখনো লাইব্রেরিতে কি করছো? সরি স্যার, পড়তে পড়তে কখন যে এতটা সময় পার হয়ে গেছে সেদিকে খেয়ালই করিনি। ইটস ওকে। তা এখন বাড়িতে যাবে নাকি আজ লাইব্রেরিতেই থাকার চিন্তা ভাবনা করছো? না স্যার, এখনই চলে যাব। এই বইটা পড়ো, আশা করি তোমার কাজে আসবে। ধন্যবাদ স্যার, এখন তাহলে আসি। অবশ্যই। কথা ভার্সিটির মাঠ দিয়ে এগিয়ে যাচ্ছে। গেটের দিকে উদ্দেশ্যে একটা রিক্সা নিয়ে বাড়ি চলে যাবে। হঠাৎ নিজের হাতে একটা শক্তপোক্ত হাতে টান থেকে থেমে গেল কথা। তাকিয়ে দেখে ইভান রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে। কি করছেন কি? এটা ভার্সিটি, হাত ছাড়ুন আমার। অন্যদের সাথে তো বেশ হেসে খেলে কথা বলতে পারিস, আর আমার সাথে কথা বলতে আসলেই তোর মুখে কেউ নিম পাতার রস ঢেলে দেয় নাকি? দেখুন, হাত ছাড়ুন। কেউ দেখে ফেললে আপনার সমস্যা না হলেও আমার সমস্যা হবে। এতক্ষণ একা একা লাইব্রেরিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজমিরের সাথে হেসে হেসে কথা বলার সময় মনে ছিল না কেউ দেখে ফেললে সমস্যা হবে? আমার সাথে কথা বলতে আসলেই তোর যত সমস্যা। সে আমার হাত ধরেনি, আর আপনি ভার্সিটির মাঠে দাঁড়িয়ে আমার হাত ধরে রেখেছেন। হাত ধরেছি, বেশ করেছি। আমার বউয়ের হাত আমি ধরেছি, তাতে কার বাপের কি? কথা কিছু বলবে তার আগে ইভান কথাকে টেনে নিয়ে নিজের গাড়ির দিকে পা বাড়ালো। কথা বারবার চিল্লিয়ে নিজের ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু কে শুনে কার কথা। ইভান নিজের মতো করে কথার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। গাড়ির সামনে এসে হঠাৎ থমকে গেল দুজনেই, কারণ ওদের সামনে দাঁড়িয়ে আছে পারভিন বেগম। এত বছর পরও পারভিন বেগমকে দেখে চিনতে একটুও কষ্ট হয়নি কথার।
মানুষটা যেন সেই 7 বছর আগের মতোই আছে, বয়সটা একটুও বাড়েনি। পারভিন বেগম ইভানের খোঁজে ভার্সিটিতে এসেছিল। হাজার হলো মা তো, একটা মাত্র ছেলে তার। 7 বছর পর দেশে ফিরেছিল, কিন্তু 2টা ঘন্টা এসে বাড়িতে থাকেনি। বাড়ি থেকে বেরিয়ে এসেছিল আর বাড়ি ফেরেনি। কথা আর ইভানকে দেখে পারভিন বেগম এগিয়ে গিয়ে, তুমি কথা, বাহ, বেশ বড় হয়ে গেছো, দেখতেও মাশাআল্লাহ। কথা কোনো উত্তর দিচ্ছে না। আসলে এই মানুষগুলোর সাথে কথা বাড়ানোর কোনো ইচ্ছে নেই ওর। এরা শুধু নামেই মানুষ, ভিতরটা টাকার অহংকারে পশুতে পরিণত হয়েছে। একদিন এদের জন্যই জীবনের চরম অপমানিত হতে হয়েছিল কথাকে। আপনি এখানে মিসেস চৌধুরী? কথা এই ফাঁকে ইভানের হাত ছাড়িয়ে চলে যেতে নিলে পারভিন বেগম বলে ওঠে, দাঁড়াও কথা, জানি তুমি আমাদের উপর রেগে আছো, তোমার রাগ করাটাও স্বাভাবিক। তোমার জীবনের প্রতিটা ক্ষতির জন্য হয়তো আমরাই দায়ী, কিন্তু বিশ্বাস করো এতে ইভানের কোনো দোষ নেই। তুমি হয়তো ওকে ভুল বুঝছো। এবার আর কথা চুপ থাকতে পারল না। ও কিসের ভুল বুঝছে? ইভান যা বলছে সবটাই ওর চোখের সামনে ছিল, তাহলে ভুল বোঝাবুঝি কখন হলো? মানে কি সব বলছো? আমি কখন ধোকা দিলাম? আজ সব বলবো আমি কথাকে অনেক খুঁজেছি সবটা বলার জন্য, কিন্তু ওকে পাইনি। তোকে অনেকবার কথাগুলো বলার চেষ্টা করেছি, কিন্তু তুই তো আমার কোনো কথার শোনার জন্য প্রস্তুতি ছিলি না। আজ সবটা ক্লিয়ার করতে চাই, তাতে যদি আমাদের পাপের পাল্লাটা একটু হালকা হয়। তারপর পারভিন বেগম ইভান আর কথার অতীতের স্মৃতিতে ডুব দিল। নামকরা রাজনৈতিক নেতা ইলিয়াস চৌধুরীর একমাত্র ছেলে মাসুদ আল ইভান। পড়াশোনার প্রতি তার মনোযোগ কোনো কালেই ছিল না। সারাদিন বন্ধু বান্ধবের সাথে হৈ হৈ রই রই করা ছিল তার নিত্যদিনের কাজ। কিন্তু বাবার কারণে পড়ালেখা ছাড়তেও পারছে না। না চাইতেও সে পড়াশোনা নামক ঝামেলার সাথে অতপ্রতভাবে জড়িত। সবে কৈশোর থেকে 18 বছরে পদার্পণ করেছে ইভান। কলেজের ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। ওদের কলেজে ছিল স্কুল অ্যান্ড কলেজ। ইলিয়াস চৌধুরী এমনি ছেলেদের যতই ছাড় দিত না কেন, পড়ালেখা নিয়ে কোনো ছাড় দিত না। আর তার ছেলে কোনোভাবেই লেখাপড়ার সাথে ব্রেকআপ করতে পারলেই হলো। ইভান বেশ হাস্যোজ্জ্বল, হৈ হৈ করে বেড়ানোর স্বভাব। ইভান যে স্কুল অ্যান্ড কলেজে পড়তো, সেই স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীতে ছাত্রী ছিল কথা। একদিন ক্লাসের বাইরে বই মাথায় নিয়ে কান ধরে এক সিরিয়ালে দাঁড়িয়েছিল 5টা ছেলে। এদের যে পড়া না পারায় স্যার বাইরে তাদের বই মাথায় নিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকতে বলেছে, সে বিষয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। এই বিষয়টা এরা যেন আরো বেশি উপভোগ করছে, আর উপভোগ করবেই বা না কেন। এই বই মাথায় নিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকা যেন তাদের নিত্যদিনের ঘটনা। ইভান বই মাথায় নিয়ে হেসে হেসে পাশের একটা ছেলের সাথে কথা বলছে। কথা বলতে বলতে হঠাৎ তার চোখ দুটো আটকে গেল একটা মেয়ের উপরে। মেয়েটা গায়ে স্কুল ড্রেস, মাথায় দুই পাশে 2টা বিনুনি করা, 2 হাত দিয়ে 2 বিনুনি নাড়তে নাড়তে হেলে দুলে ওদের দিকেই হেঁটে আসছিল মেয়েটি। ইভান এক দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে আছে। এই মুহূর্তে এই পৃথিবীর সবকিছু যেন ওর কাছে ঝাপসা, শুধুমাত্র ওই মেয়েটি ওর চোখের সামনে দৃশ্যমান। মেয়েটি ওর সামনে থেকে হেঁটে যাওয়ার সময় হঠাৎ পাশের একটা ছেলে ধাক্কায় ইভানের মাথা থেকে বইটা পড়ে গেল। এই মেয়ে। জি, আমাকে বলছেন? এদিকে এসো। কথা কপাল কুঁচকে ইভানের সামনে দাঁড়িয়ে, জি, কিছু বলবেন? বইটা মাথায় উঠিয়ে দাও। কথা বইটা উঠিয়ে অসহায়ের মতো ইভানের মুখের দিকে তাকিয়ে আছে। কারণ ইভান বেশ লম্বা, আর কথা ইভানের মাথায় লাগাল পাচ্ছে না যে বইটা ওর মাথায় রাখবে। ইভান কথার মুখের দিকে তাকিয়ে ব্যাপারটা বুঝতে পেরে মাথা নিচু করে দাঁড়ালো। ইভানের মাথায় নিচু করে দাঁড়াতে দেখে কথার ঠোঁটে বেশ চওড়া একটা হাসি ফুটে উঠল। এই হাসিতেই ইভান ফাঁসি। কথায় ঠোঁটের এই হাসির রেখা ইভানের বুকে যেন ঢেউ তুলে দিয়ে গেল। প্রথম ভালো লাগা অনুভূতি মনে হয় এমনই হয়। ইভানের এমন এই দৃষ্টিতে তাকিয়ে থাকার মধ্যেই কথা ইভানের মাথার উপর বইটা রেখে চলে গেল। মেয়েটা কে রে? কোন মেয়েটা? এই মেয়েটা? আরে ওইটা তো আমাদের ক্লাসের কবিরের বোন। শুনেছি পড়ালেখায় হেভি ফাস্ট, ক্লাস 9 বা 10 পড়ে। পরের দিন ক্লাস 9 10 সামনে দাঁড়িয়ে আছে ইভান আর তার বন্ধুরা।
ক্লাস 9-10 দুইটা ক্লাস পাশাপাশি হয়ে উপকারী হয়েছে। ওরা এখনো জানে না কথা ঠিক কোন ক্লাসে পড়ে। এখন একসাথে দুইটা ক্লাসের উপর নজর রাখা যাবে। দুইটা ক্লাসে উকিঝুঁকি দিতেই হঠাৎ ইভানের চোখ জোড়া আটকে গেল। সে তার কাঙ্ক্ষিত ব্যক্তিকে খুঁজে পেয়েছে। কথাকে খুঁজে পেয়ে নিজের অজান্তে ইভানের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। ও তাহলে তুমি ক্লাস 9-এ পড়ো? পিচ্ছি একটা। কিছু বললি? ওই দেখ, ওইটা তোদের ভাবি। আজ থেকে নজরে নজরে রাখবি। এই রে ইভান প্রেমে পড়েছে। এই চিল্লাচিল্লি করছিস কেন? মারতে চাইছিস নাকি আমাকে? বন্ধু ট্রিট কই? চল, আজ তোদের সবাইকে ট্রিট দেব। পরের দিন কথার ক্লাসে আসতেই দেখে প্রথম বেঞ্চ ফাঁকা। প্রথম বেঞ্চ বাদ দিয়ে অন্য সব বেঞ্চে সবাই বসেছে, আর এই বেঞ্চের উপরে একটা টকটকে লাল গোলাপ ফুলও রাখা। কথা কপাল কুঁচকে গোলাপ ফুলটার দিকে তাকিয়ে, এই লাবণী, আজ ফার্স্ট বেঞ্চে কেউ বসেনি কেন রে? জানি না রে, এসএসসি থেকে শুনছি বড় ভাইয়া নাকি ফার্স্ট বেঞ্চে বসতে বারণ করেছে। কিন্তু আমি তো ফার্স্ট বেঞ্চেই বসবো, দেখি কে কি করে। তুইও তোর বই খাতা নিয়ে এসে পড়। বলেই ফার্স্ট বেঞ্চে বসে পড়লো। একটু পর কি যেন ভেবে কথা গোলাপ ফুলটা হাতে নিল। এতক্ষণে সবকিছুই জানালার পাশে দাঁড়িয়ে ইভান আর তার বন্ধুরা দেখছিল। কথাকে গোলাপ ফুলটা হাতে নিতে দেখেই ইভানের মুখে বেশ লম্বা চওড়া একটা হাসি ফুটে উঠল। কিন্তু এই হাসির মেয়াদ দীর্ঘস্থায়ী হলো না, কারণ কথা ফুলটা নিয়ে ক্লাসের ময়লার ঝুড়ির মধ্যে ফেলে দিয়েছে। ফুলটা ফেলে দিতেই দেখে ইভানের মুখটা একটুখানি হয়ে গেল। যা ভাবি তো ফুলটা ফেলে দিল। এটা ফুল আর ফেলবে? একটা ফেললে আমি আরেকটা নিয়ে হাজির হব। প্রতিদিন ইভান কথার জন্য বেঞ্চে একটা গোলাপ ফুল রাখে, আর কথা প্রতিদিনই গোলাপ ফুলটা ফেলে দেয়। দুইজন যেন গোলাপের রাখা আর ফেলার প্রতিযোগিতা শুরু করেছে। না, এভাবে আর কতদিন। ইভানের কলেজ ছুটি হয়েছে। দুইটায় এখন বাজে 4টা। টানা 2 ঘন্টা কথার জন্য রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছে ইভান। কথার আসার কোনো নামগন্ধই নেই। ইভানের সাথে ওর 3-4 জন বন্ধুরাও দাঁড়িয়ে আছে। অবশেষে কথা আসছে। কথাকে আসতে দেখেই ইভানের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। ইভানের হাসি মুখে কথার দিকে এগিয়ে গেল। ওর সাথে একটু কথা বলবে, হঠাৎ বলা নেই নেই কথা রাস্তায় থেকে একটা ইট তুলে ওদের দিকে তেড়ে গেল। ইভান পেছনে তাকিয়ে দেখে ওর বন্ধুরা ওকে একা ফেলে সব হাওয়া। কথার হাতে ইট দেখে ভয়ে একটা ঠোক গিলে পিছনের দিকে ফিরে দৌড় দিল। কথা ভ্রু কুচকে ওদের দিকে তাকিয়ে আছে। আসলে কথা একটা কুকুরকে দেখে ইট তুলেছিল। ও কুকুরকে বড্ড ভয় পায়, তাই কুকুরকে দেখে ইট হাতে তুলে নিয়েছিল। পরের দিন সকাল সকাল কথা 2 বিনুনি ধরে লাফাতে লাফাতে স্কুলের দিকে যাচ্ছে, আর ওর পিছন পিছন ইভানও আসছে। কিন্তু কথা সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে এমন ভাব করছে যে তার আশেপাশে কোনো কারো অস্তিত্বই নেই। এবার কথার দৃষ্টি আকর্ষণের জন্য ইভান কাশাকাশি শুরু করেছে, কিন্তু তারপরও কথা কোনো হেলদোল নেই। ইভান কেসেই যাচ্ছে। কথা ভ্রু কুচকে ইভানের দিকে তাকিয়ে বলে, আপনার কি যক্ষা হয়েছে ভাইয়া? কথার কথা শুনে ইভান একটা ভেবাচাকা খেয়ে গেল। বলে, কি মেয়ে, ওর নাকি যক্ষা হয়েছে? মানে? সেই তখন থেকে কেসেই যাচ্ছেন। আমি বইতে পড়েছি যে যক্ষা রোগে আক্রান্ত ব্যক্তিরা এভাবে কাশাকাশি করে। না না, আমার ওসব কোনো রোগ নেই। আরে ভাই, লজ্জা পেতে হবে না। রোগ শোক সংবাদ আছে, এই বিষয়ে একদম লজ্জা পেতে নেই। আপনি বরং ভালো একজন ডাক্তার দেখান। আপনার মনে হয় যক্ষা রোগটা একটু বেশিই গাড়িয়ে গেছে, না হয় এত কাশি তো হতো না। বলে চলে গেল। আর ইভান ভ্যাবলার মতো কথার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। এভাবেই কেটে গেল কয়েকটা দিন। এর মধ্যে ইভান কথার সাথে কথা বলার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু কথা পাত্তাই দেয়নি। তবে ইভানও হাল ছাড়ার পাত্র নয়। আজ যেভাবেই হোক কথার সাথে কথা বলেই ছাড়বে। সেই কখন থেকে রাস্তায় দাঁড়িয়ে আছে কথার জন্য। কথা এবারও লাফাতে লাফাতে ইভানের সামনে থেকে চলে গেল, পাত্তাই দিল না। এই মেয়ে, কতদিন ধরে তোমার সাথে কথা বলার চেষ্টা করছি, পাত্তাই দিচ্ছ না। সমস্যা কি তোমার? কথার চোখ দুটো বড় বড় করে বলে, আমার সাথে কথা বলার চেষ্টা করছেন? কিন্তু তুমি তো পাত্তাই দিচ্ছ না।
কিন্তু কবে, কোথায়, কখন, কিভাবে আমার সাথে কথা বলার চেষ্টা করেছেন? আমি তো কখনো দেখিনি আপনি আমার সাথে কথা বলতে এসেছেন, শুধু দেখেছি রাস্তায় দাঁড়িয়ে থাকতে। তুমি সত্যিই জানো না আমি কখন তোমার সাথে কথা বলতে এসেছি? না তো, আমার তো কখনো এমন মনে হয়নি। পিচ্ছি একটা, বুঝবে কিভাবে? জি, কিছু বলবেন? না তো, বলে কথার হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে দ্রুত পায়ে হেঁটে চলে গেল। কথা চোখ দুটো গোল গোল করে ইভানের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। আর কাগজটা খুলে দেখে তাতে কিছু একটা লেখা। কি বৃষ্টি হাতের লেখা! এই লেখা পড়ার সাধ্য কথার নেই। মনে হচ্ছে কাগজটার উপরে কেউ জোর করে তেলাপোকা ছেড়ে দিয়েছে। কথা বেশ অনেকক্ষণ ধরে লেখাগুলো বোঝার চেষ্টা করলো, তারপর ব্যর্থ হয়ে চিঠিটা ব্যাগে ঢুকিয়ে পথে পা বাড়ালো। পরের দিন ইভান আবার রাস্তায় কথার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছে। কথাকে আসতে দেখে ইভান বলে, আমি কিন্তু এখনো আমার উত্তরটা পেলাম না। কালকের কাগজটার কথা ব্যাগ থেকে কাগজটা বের করে ইভানের হাতে দিয়ে বলে, আপনি কি লিখেছেন আপনি নিজে জানেন? জেনে বুঝে লিখেছেন নাকি কাগজটার উপরে তেলাপোকা ছেড়ে দিয়েছিলেন? কি বিশ্রী হাতের লেখা! এরা নাকি আবার ইন্টার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। এরা এসএসসি পাস কিভাবে করেছে কে জানে। বলেই গটগট করে চলে গেল। ইভান হাঁ করে কাগজটা ধরে কথার দিকে তাকিয়ে আছে। মেয়েটা ওকে এত বাজেভাবে অপমান করে গেল। না না, এই অপমান কিছুতেই মেনে নেওয়া যায় না। না, কিছু তো একটা করতেই হবে। রাত 2টা, ইভান এখনো পড়ছে। পড়তে বললে ভুল হবে, লিখছে। যেভাবে হোক ওর হাতের লেখা ভালো করতে হবে, তারপর আবার কথাকে চিঠি লিখতে হবে। ইলিয়াস চৌধুরী আর পারভিন বেগম রীতিমতো অবাকের চূড়ান্ত সীমায়। যে ছেলেকে কেউ মেরেও পড়ার টেবিলে বসাতে পারে না, সে আজ রাত 2টা পর্যন্ত পড়ার টেবিলে বসে আছে। বা ভাবা যায়। আমার হাতে একটা চিমটি কেটে দেখো তো, আমি কি সত্যি দেখছি? ইলিয়াস চৌধুরী পারভিন বেগমের হাতে জোরে একটা চিমটি কাটলো। আহ, এত জোরে কেউ চিমটি কাটে? তুমি তো বললে। কিন্তু আমি মনে হয় সত্যিই দেখছি। আমার ছেলেটার তাহলে সুবুদ্ধি হয়েছে। 4টা খাতা লিখে লিখে ভরে ফেলেছে ইভান। এত লেখা মনে হয় ও ওর বাপের জন্মেও লিখেনি। আজ আবারও ও কথায় চিঠি দিবে, তাই রাস্তায় দাঁড়িয়ে আছে। কথাকে আসতে দেখেই কথার দিকে এগিয়ে গিয়ে কথার হাতে চিঠিটা ধরিয়ে দিল। কথা চিঠিটা ব্যাগে রেখে বাড়ির দিকে পা বাড়াতেই, এই মেয়ে, চিঠিটা কি তোমাকে আমি ব্যাগে রেখে দেওয়ার জন্য দিয়েছি? তুমি যে ব্যাগে রেখে দিলে। আপনি সবসময় আমাকে দেখলেই এই মেয়ে করেন কেন? আমার একটা নাম আছে তো নাকি? আমার নাম কথা। তো কথু রানী, চিঠিটা বের করে আমার সামনে বসে পড়ো। এগুলো কি লিখেছেন ভাইয়া? আগের ডিম বকের ডিম। আমি 9ম শ্রেণীতে পড়ি। আপনার এর ডাক্তারি হাতের লেখা বোঝার বয়স আমার হয়নি। সরি ভাইয়া বলে ইভানের হাতে চিঠিটা দিয়ে চলে গেল। রাগে ইভানের শরীর রিডি করছে। কত কষ্ট করে কাল সারা রাত না ঘুমিয়ে চিঠিটা লিখেছে ও, আর মেয়েটা কিছু বুঝতেই পারলো না। ওর হাতের লেখা কি এতটাই খারাপ নাকি? না, আরো চেষ্টা করতে হবে। যেভাবে হোক ওর হাতের লেখা কথাকে বোঝাতেই হবে। 2 দিন পর ইভান আজ আবার রাস্তার কথার জন্য অপেক্ষা করছে। এই 2 দিন নিজের রুম থেকে বের হয়নি। খাওয়া নাওয়া বাদ দিয়ে শুধুমাত্র হাতের লেখা ভালো করার জন্য লিখছে। হাতের লেখাটা এখন বেশ ভালো হয়েছে, আগের মতো অতটা খারাপ না। কথাকে হেলে দুলে আসতে দেখে ইভানের শুষ্ক ঠোঁট দুটোতে হাসির রেখা ফুটে উঠল। এই 2 দিন ভালো ঘুম হয়নি, চোখ দুটো লাল হয়ে আছে, চুলগুলো উস্কো খুস্কো। কথা আসতেই ইভান কথার হাতে চিঠিটা ধরিয়ে দিল। নাও, এখন পড়ো, দেখো এখন হাতের লেখা বোঝো কিনা। কথা চিঠিটা খুলে পড়া শুরু করলো। প্রিয় কথু রানী, দেখো আমি বেশ পেঁচিয়ে কথা বলতে পারি না, তাই সরাসরি বলছি আমি তোমাকে ভালোবাসি। তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম ওই 2 বেনুনি নাড়িয়ে স্কুল ড্রেস পরে আসতে, তখনই আমার মনের মধ্যে ঘন্টি বেজে উঠেছিল, ওই সিনেমাতে যেমন হয়। যদিও এতদিন আমি ওইসবে বিশ্বাস করিনি, কিন্তু এখন করি, কারণ তোমাকে দেখেও আমার মনে ভালোবাসার ঘন্টি বেজে উঠেছে। আমি আর কিচ্ছু জানি না, আমি তোমাকে ভালোবাসি, এখন তোমাকেও ভালোবাসতে হবে। না হয় তোমাকে জোর করে ভালোবাসবো। আমার বাবার কিন্তু অনেক পাওয়ার, এটি তোমার ভবিষ্যৎ বর।
চিঠিটা পড়ে কথা ভ্রু কুঁচকে ইভানের দিকে তাকালো। এভাবে আবার কেউ প্রেমপত্র লিখে? এটা কোনো প্রেমপত্র হলো? এটা তো প্রেম নামক হুমকিপত্র। যদিও এর কিছুই কথা বুঝেনি, কারণ এই প্রথম ওকে কেউ প্রেমপত্র দিয়েছে। প্রেমপত্র কেমন হয় সেই সম্পর্কে ওর পরিচিতও নয়। এই প্রথম ওর কিশোরী মনে যেন প্রথম ভালোবাসা নামক এক প্রশান্তির হাওয়া বয়ে যাচ্ছে। এ কেমন অনুভূতি? এই অনুভূতি তো ওর আগে কখনো হয়নি, এখন কেন হচ্ছে? তবে অনুভূতিটা খারাপ লাগছে না। এই প্রথম কথার কিশোরী মনে কেমন উথাল পাথাল ঝড় শুরু হয়েছে। কেমন একটা লজ্জা লজ্জা লাগছে। আর চোখে ইভানের দিকে তাকিয়ে দেখে ইভান এক হাত দিয়ে মাথার পিছনে চুল খামচাচ্ছে আর ঠোঁটে লাজুক হাসি। আপনার দাড়ি কোথায়? মানে? আমি সিনেমায় দেখেছি নায়কদের কত সুন্দর দাড়ি থাকে, আর নায়িকারা নাকি সেটা দেখেই প্রেমে পড়ে যায়। আপনার দাড়ি কই? আমার এখনো ভালোভাবে দাঁড়িয়ে ওঠেনি। দাড়ি না উঠলে আমি ভালোবাসবো না। দাড়ির সাথে ভালোবাসার সম্পর্ক কি? শুনেছি দাড়ি না উঠলে ছেলেরা বড় হয় না। আপনার দাড়ি নেই, তার মানে আপনিও ছোট আর আমিও ছোট পিচ্ছি। একটা ছেলেকে কেন ভালোবাসবো বলে এভাবে হেলে দুলে এসেছিল, সেভাবে হেলে দুলেই আবার চলে গেল। ইভান ভাবলার মতো কথার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে আর দাঁড়িয়ে কথা চিন্তা করছে। বাড়ি ফিরে ইভান সারা বাড়ি চিল্লাচিল্লি করে মাথায় তুলে নিয়েছে। ওর দাড়ি কেন উঠছে না? আম্মু, আমার এখনো দাড়ি কেন উঠছে না? পারভিন বেগম ছেলের এহেন কথা শুনে ফ্যালফ্যাল করে ছেলের দিকে তাকিয়ে আছে। এটা কেমন কথা ইভান? বয়স হলে তোমার ঠিকই দাঁড়িয়ে উঠবে। আমার 18 বছর বয়স হয়েছে, এখনো কেন দাড়ি ওঠেনি? আমার বন্ধুদের মধ্যে অনেকেরই দাড়ি উঠে গেছে। তোমারও উঠবে বাবা, সময় হলে দাঁড়িয়ে উঠবে। আমি কিচ্ছু জানি না, আমার এখনই দাড়ি চাই বলে নিজের রুমে গটগট করে চলে গেল। ইলিয়াস চৌধুরী, পারভিন বেগম সহ সকল সার্ভেন্টরা পর্যন্ত ভ্যাবলার মতো তাকিয়ে আছে ইভানের দিকে। এখন এই দাড়ি কোথায় পাবে? দাড়ি কি বানানোর জিনিস? এটা তো আল্লাহ দিবে সময় মতো। এদিকে ইভানও জেদ ধরে বসে আছে, তার এখনই দাড়ি না উঠলে সে একটুও পানিও খাবে না। ইলিয়াস চৌধুরী আর পারভিন বেগম পড়েছে মহা বিপদে। এখন এই দাড়ি কিভাবে উঠাবে? অবশেষে ইলিয়াস চৌধুরী অনেক ভেবেচিন্তে একটা বুদ্ধি বের করলো। আপাতত এই বুদ্ধির জোরেই ছেলেটাকে ঠান্ডা করার প্রচেষ্টা চালাচ্ছে সবাই। সরি, আমি হাত ধরতে চাইনি, কিন্তু তুমি তো আমার কথা না শুনেই চলে যাচ্ছিলে। আমি আপনার কোনো কথাই শুনতে চাই না। কোনো কথা নেই আপনার সাথে। কেন? আচ্ছা, আমি করেছিটা কি যার জন্য এত রাগ আমার উপর? আমি কারো উপর কোনো রাগ করিনি। পথ ছাড়ুন, বাড়ি যেতে হবে। কেন রাগ করছো? না বললে পথ ছাড়বো না। পরশুদিন আসেননি কেন? সেদিন আমি আপনার জন্য কতক্ষণ অপেক্ষা করেছি জানেন? তুমি আমার জন্য অপেক্ষা করেছো? সত্যি? তা নয় তো কি? ইস, আমার যা খুশি খুশি লাগছে না। সরি, আসলে আমি বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম তো। কথা একটা মুখ ভেঙচি দিয়ে চলে গেল। কথা আর ইভানের শিক্ষা সফরে নেওয়া হবে। 2 দিনের ভ্রমণ, কক্সবাজার। 3টা বাস ভাড়া করা হয়েছে। কোথাও যাবে, যদিও ওর সাথে কবির রয়েছে। নিজের বাসে উঠে বসে আছে, কিন্তু ওর চোখে দুটো বাহিরে একজনকে খুঁজতে ব্যস্ত। সেই একজন থেকে সিটে বসে জানালা থেকে বাহিরে উকি মারছে, কিন্তু কোথাও ইভানকে দেখা যাচ্ছে না। তাহলে ইভান কি যাবে না? ভাবতেই কথার মনটা খারাপ হয়ে গেল। এতক্ষণ শিক্ষা সফর নিয়ে মনের মধ্যে যত আনন্দ কাজ করছিল, সবই যেন এক নিমিষেই উড়ে গেছে। একটু পর গাড়ি ছাড়বে, কিন্তু এখনো ইভানের দেখা নেই। হঠাৎ শেষ মুহূর্তে কথাদের গাড়িতে উঠল ইভান। ইভানকে দেখে কথা ঠোঁটে হাসি ফুটে উঠল। এতক্ষণ কথার চুপসে থাকা মুখটা উজ্জ্বল হয়ে গেল। স্যার, আসলে আমি দেরিতে এসেছি তো, আমাদের গাড়িতে জায়গা নেই, তাই আমাকে এই গাড়িতে পাঠানো হয়েছে। স্যারের অনুমতি নিয়ে সবার পিছনের সিটে গিয়ে বসলো ইভান। কথার মধ্যে সিটে জানালার পাশে বসেছে। যদিও পিছনের সিট থেকে কথাকে দেখা যাচ্ছে না, কিন্তু তবুও দুজন এক গাড়িতেই আছে, এটাই ভেবেই ইভানের শান্তি। কত কষ্ট করে এই গাড়িতে এসেছে ইভান। ওই গাড়ির সিট ফিল আপ করার জন্য নিজের কাছ থেকে 3-4 জনের শিক্ষা সফর যাওয়ার টাকা দিয়েছে।
আর দেরিতে আসার কারণেও এটাই। ওই গাড়ি ফিল আপ হবে, তারপর ও কথাদের গাড়িতে এসে উঠবে। ইভান বারবার নিজের সিট থেকে দাঁড়িয়ে উকিঝুঁকি মারছে। না, কথার দেখা পাওয়া যাচ্ছে না। কথার পাশে আবার কবির বসা, এর জন্য কিছু বলাও যাচ্ছে না। ইভানের মনটা বড্ড আনচান আনচান করছে। কিছু করা যায়? কি করা যায়? এর মধ্যেই ইভানের মনকে একটু শান্তি দেওয়ার জন্য গাড়িটা লাঞ্চের উদ্দেশ্যে থামলো 30 মিনিটের জন্য। একটা মোটামুটি রেস্তোরাঁয় সবাই ঢুকলো লাঞ্চের জন্য। কবির আর কথা যে টেবিলে খেতে বসেছে, ইভানও দৌড়ে গিয়ে সেই টেবিলে এক সিট দখল করে বসে পড়লো। আরে ইভান না। আমাদের গাড়িতে সিট পাইনি তো, তাই তোদের গাড়িতেই আসলাম। যাক, ভালো হয়েছে। এই জুনিয়র ছেলে মেয়েদের সাথে খুব বোরিং লাগছিল। কথা খাচ্ছে আর আর চোখে ইভানকে দেখছে। সরাসরি তাকালে কবির আবার কি না কি ভাবে। হয়তো কিশোরী বয়সে বা প্রথম প্রেমে মনের ভয়, ডর, খুঁতখুঁতুনিটা একটু বেশি থাকে। ইভান খাচ্ছে আর বারবার কথার দিকে তাকাচ্ছে। ব্যাপারটা কবিরের চোখেও এড়ায়নি। এভাবে কিভাবে? ইভান তো খাচ্ছে কম, কথার দিকে তাকিয়েই আছে বেশি। এমন ভাবে ড্যাব ড্যাব করে বারবার তাকিয়ে থাকলে তো যে কেউ চোখে পড়বেই। কিরে, ওর দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? কবিরের কথায় ইভান থতমত খেয়ে গেল। ইভান আমতা আমতা করে, না আসলে মেয়েটাকে চিনতে পারিনি। না আসলে মেয়েটাকে চিনতে পারিনি তো। দেখলাম বাসেও একসাথে বসেছিস, আর তোর চেহারার সাথেও মিল আছে, তাই আর কি। আরে ও আবার ছোট বোন কথা। আমার যেহেতু বোন, তোরও বোন মনে করতে পারিস। কবিরের কথায় কথায় আর ইভানের একসাথে বিষম খাওয়ার উপক্রম। কি বলল বোন? কথা চোখ বড় বড় করে ভাইয়ের দিকে তাকিয়ে আছে। বউকে বোন বানানোর কোনো ইচ্ছে নেই আমার। খাওয়া দাওয়া শেষে কবির একটু ওয়াশরুমে গেলে এই তো সুযোগ। আর সুযোগের সদ্ব্যবহার করতে ইভান খুব ভালোভাবেই জানে। ইভান আর কথা সামনাসামনি বসে আছে। কবির না থাকলেও চারদিকে সব স্যার আর অন্য স্টুডেন্টরা, তাই কবির উঠে গিয়ে কথার পাশে বসতে পারছে না। আর কথা শুধু বারবার আর চোখে তাকিয়ে ইভানকে দেখছে। এখন সরাসরি দেখতে পারো, আর চোখে তাকাতে হবে না। তোমার ওই হিটলার ভাইটা এখন আর নেই। ইভানের কথায় কথা বেশ লজ্জা পেয়ে গেল। আর পাবেই না বা কেন? এই প্রথম ওকে কোনো ছেলে এমন ভাবে বলেছে। আর ইভান না হয় দেখেছে। কথায় আর চোখে তাকাতে, সেটা আবার এভাবে সামনাসামনি বলার কোনো মানে আছে নাকি? টেবিলের নিচ থেকে হাত বাড়াও। কথা ভাবলার মতো ইভানের দিকে তাকালো। উফ, ওভাবে না, তাকিয়ে টেবিলের নিচ থেকে হাত বাড়াও। কথা আর কিছু না বলে টেবিলের নিচ থেকে হাত বাড়ালো। ইভান টেবিলের নিচ থেকে একটা কিটক্যাট আর একটা চিরকুট কথার হাতে দিল। এর মধ্যে কবির ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। কথার সাথে সাথে চকলেট আর চিরকুটটা নিজের হাতে সরিয়ে নিল। চিরকুটটা আর পড়া হলো না। যদি কোনোভাবে চিরকুটটা কবিরের কাছে ধরা পড়ে যায়, থাক বাবা, কোনো রিস্ক নেওয়া লাভ নেই। তাই কথা চিরকুট আর কিটক্যাট ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখলো। চল, গাড়ি ছেড়ে দিবে। হ্যাঁ চলো। এবার কথাকে নিয়ে কবির পিছনের একটা সিট খালি করে ইভানের কাছে বসলো। এ তো মেঘ না চাইতেই জল। আগে বুঝলে তো বাসে উঠে আগে কবিরের কাছে গিয়ে বলতাম আমি তোদের সাথে এই বাসে উঠেছি। কিন্তু সমস্যা হলো ইভান আর কথার মাঝে এখানে কবির বসেছে। কি একটা ঝামেলার কথা দিয়ে তাকাতেও গেলে কবিরের চোখ পড়ে কবির দেখে নেয়। ইভান অসহায়ের মতো মুখ করে কবিরের দিকে তাকিয়ে গেছে। আর কথা ইভানের মুখ দেখিয়ে মিটমিটি হাসছে। অবশেষে সবাই কক্সবাজারে পৌঁছালো। কক্সবাজারে পৌঁছেই যে যার হোটেলে রুম চলে গেল। এখানে যেহেতু ছেলেমেয়ের জন্য আলাদা আলাদা হোটেল রুম ব্যবস্থা করা হয়েছে, তাই কবির আর ইভান কথাকে ছেড়ে অন্য রুমে চলে গেল। কথার রুমে গিয়েই ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিল। এত লং জার্নি কথা আর আগে করেনি, তাই ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে। বেশ সময় লাগেনি। এদিকে ইভান এসে ফ্রেশ হয়ে না ঘুমিয়ে কথার রুমের সামনে ঘুরঘুর করছে। কখন কথা বের হবে, একটু দেখতে পাবে। কিন্তু কথা তো কথাই, তার তো কোনো দেখা সাক্ষাৎ নেই। সে এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। বিকাল 4টা, কথা এখনো ঘুম ভাঙেনি।
কথার বান্ধবী লাবণী কয়েকবার ওকে ডেকে গেছে, তার কোনো হুঁশই নেই। এদিকে সবাই ঘুরতে বের হবে, কিন্তু কথার কোনো দেখা নেই। কোথায় কথা? এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে ভাইয়া। আচ্ছা তোমরা যাও, আমি দেখছি। এই তো কবিরের সাথে ইভানও কথার রুমে ঢোকার সুযোগ পেয়েছে। রুমে ঢুকেই ইভানের চোখচোরা আটকে গেল কথার ঘুমন্ত মুখশ্রীর উপর। ঘুমালেও কোনো নারীকে এত মায়াবী লাগে জানা ছিল না ইভানের। কবিরের কথায় ঘুম থেকে উঠানোর জন্য ডেকেই যাচ্ছে। ইভানের ইচ্ছে করছে কবিরকে বলতে, থাক ডাকিস না, ও ঘুমাক না, আর আমি বসে বসে দুই চোখ ভরে ওকে দেখি, কিন্তু সেই অধিকার আর কোথায়। এই কথা, ওঠ, সবাই ঘুরতে বের হয়েছে, তুই যাবি না? আর একটু ঘুমাতে দে না ভাইয়া। বলে বাচ্চাদের মতো ঠোঁট উল্টে আবার ঘুমে মনোযোগ দিল। কথার ঠোঁট উল্টানো দেখে ইভানের খুব হাসি পাচ্ছে। কেমন পিচ্চি পিচ্চি লাগছে কথাকে। পিচ্চি তো ইভানের পিচ্চি বউ। ভাবতে ইভানের ঠোঁটের কোণে সূক্ষ্ম একটা চিলতে হাসি ফুটে উঠল। কথার কোনোভাবেই উঠতে না পেরে কবির কথার হাত ধরে টেনে উঠিয়ে বসিয়ে দিল। ভাইয়া ডিস্টার্ব করিস না তো, যা এখান থেকে, বলে আবার ঘুমিয়ে পড়লো। কবির এবার কথাকে কোলে নিয়ে ওয়াশরুমে ছেড়ে আসলো। ফ্রেশ হয়ে 5 মিনিটের মধ্যে বের হবি, না হয় তোকে আর সারা রাত এই ওয়াশরুমের মধ্যে অন্ধকারে আটকে রাখবো। অন্ধকারের কথা শুনেই কথার অন্তরাত্মা কেঁপে উঠল। কথা অন্ধকার ভীষণ ভয় পায়। অন্ধকার থাকলে ওর মনে হয় ওর আশেপাশে ভূত আছে, তারা ওকে ধরে খেয়ে ফেলবে। না না, আমি এখনই ফ্রেশ হয়ে বের হচ্ছি। বাবা, তোর বোনের যা ঘুম। তোর ঘুম ভাঙাতে সকাল হতে আমি মা আর বাবাকে যুদ্ধে নামাতে হবে। কে জানে কোন হতভাগার সাথে ওর বিয়ে হবে। ওর ঘুম ভাঙাতে ভাঙাতে তার জীবন কয়লা কয়লা হয়ে যাবে। সেই হতভাগাটা আমি হব ইনশাল্লাহ। আর আমি আমার কথুরানির ঘুম ভাঙাবই না। ও ঘুমাবে আর আমি পাশে বসে তাকিয়ে তাকিয়ে আমার কথুরানির ঘুমন্ত মায়াবী মুখশ্রী দর্শন করব। কিছু বললি? কই না তো। আচ্ছা, তোর বোন কি অন্ধকারে ভয় পায়? ভীষণ। সমুদ্র সৈকতে বালির উপর হেঁটে বেড়াচ্ছে কথা। চোখে লেগে আছে সূর্যের আলোর মতো ঝলমলে হাসি, আর দূর থেকে মুগ্ধ একজোড়া নয়ন ওর সাক্ষী। কথা সমুদ্রের পানি ছিটিয়ে দিচ্ছে ওর বান্ধবীদের গায়ে, আর একটু পরপর খিলখিল করে হেসে উঠছে। ইভান তো এই হাসিতেই বেহুশ। প্রতিবারের কথার এই খিলখিল করা হাসি ইভানের হার্টের গতিবিধি বাড়িয়ে দেয়। কবিরও কাছাকাছি নেই। কবির একটু দূরেই ওর বন্ধুদের সাথে মেতে উঠেছে। এখানে আসা সবাই সমুদ্রের পানিতে যেতে উঠতেই শুধু একজন ছাড়া। অবশ্য সে সমুদ্র দেখবে কখন? তার সামনে তো তার এক সমুদ্র ভালো লাগার মানুষটা দাঁড়িয়ে আছে। তাকে দেখেই তো তার শান্তি। আর ওই হাসিতে ইভানের বুকে যতটা প্রশান্তি দিয়ে যাচ্ছে তা দিতে পারবে না এই সমুদ্রের ঢেউগুলো। এই ইভান, ওইখানে দাঁড়িয়ে কি করছিস? এখানে আয়, সবাই কত সুন্দর আনন্দ করছে, আর তুই ওইখানে একা একা দাঁড়িয়ে আছিস। আমার আনন্দ ওই যে বলে কথার দিকে ইশারা করতে গিয়েই দেখে কথা নেই। কোথায় গেল মেয়েটা? এই তো মাত্র এখানেই ছিল, হঠাৎ কোথায় উধাও হলো? সবাই তো এখানে আছে, শুধু কথাই নেই। আশেপাশে সব জায়গায় কথাকে খুঁজে দেখছে ইভান, কোথাও নেই। তবে কি কথা সমুদ্রের পানিতে ভেসে গেল? না না, এটা হতে পারে না। কথা আছে, এখানেই আছে। ইভান পাগলের মতো কথাকে খুঁজছে। কথা কোথাও নেই, কারণ কারো কাছে জিজ্ঞেস করতেও পারছে না, যদি আবার কিছু মনে করে। আসলে এই বয়সে ভালোবাসাটা মনে হয় এমনই। এই বয়সের ভালোবাসাটা হয়তো ভয়, ভালো লাগা, অভিমান, ইতস্ততবোধ সবকিছু সংমিশ্রণে। তাই হয়তো নিজের মনের কথাটা চাইলেও অনায়াসে কাউকেই বলা যায় না। মনের মধ্যে খুব ইতস্তত বোধ কাজ করছে। ইভানের অবস্থা তেমনই, কাউকে কিছু জিজ্ঞেসও করতে পারছে না, আর চিন্তার মাথা ফেটে যাচ্ছে। ভয় হচ্ছে খুব, হারিয়ে ফেলার ভয়। বয়স হয়তো আবেগের, তবে এটা কথার প্রতি ইভানের আবেগ কিনা জানে না। শুধু জানে কথাকে ছাড়া ও থাকতে পারবে না, বাঁচতে পারবে না কথাকে ছাড়া। কথাকে খুঁজতে খুঁজতে অবশেষে একটা ঝিনুকের দোকানে কথাকে দেখা মিলল।
দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন কিনছে, আর তার ঠোঁটের কোণে লেগে আছে মিষ্টি একটা হাসি। কিন্তু এই হাসিও এই মুহূর্তে ইভানকে কাবু করতে পারবে না। তার মাথাটা এই মুহূর্তে প্রচন্ড গরম। ঝিনুকের দোকানে যখন আসার ছিল, কাউকে নিয়ে আসতো, অন্তত কাউকে বলে যেত। ইভান কথার কাছে গিয়ে চিৎকার করে বলে, সমস্যা কি তোমার? কাউকে কিছু না বলে এখানে এসেছিলে কেন? জানো কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। অবশ্য তোমার তাতে কি, যখন যা খুশি তাই করবে। এখানে কি তোমার যে কাউকে না জানিয়ে আসতেই হবে? কথা তাকিয়ে দেখে চারপাশের লোকজন ওর দিকে কেমন করে তাকিয়ে আছে। ভীষণ অস্থির লাগছে, অভিমান হচ্ছে খুব। ইভান ওকে এতগুলো মানুষের মধ্যে এমন ভাবে বলতে পারলো। ওর জন্যই তো কাউকে না বলে এখানে এসেছে। কান্না পাচ্ছে ওর খুব করে। কথা ইভানের হাতের মুঠোয় কিছু একটা দিয়ে হনহন করে চলে গেল। ইভান হাতের মুঠো খুলে দেখে একটা শালুক, যার উপর লেখা ইভান প্লাস কথা। শামুকটা দেখেই ইভানের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। মনের মধ্যে বয়ে গেল একরাশ প্রশান্তির হাওয়া। কিন্তু এদিকে কথা তো রেগে বুম হয়ে আছে। ইভান আসার সময় কতবার কথাকে ডেকেছে, সে কোনো পাত্তাই দেয়নি। উল্টো এমনভাবে চলে এসেছে যেন তার আশেপাশে কারো অস্তিত্বই নেই। কক্সবাজারে যে কদিন ছিল, কথা আর ইভানের সাথে কথা বলেনি। আর ইভান সে কথায় রাগ ভাঙানোর মতো কোনো সুযোগও পায়নি। যখনই সে কথায় দেখা পেয়েছে, হয় কথার সাথে তার বান্ধবীরা ছিল, না হয় কবির। কক্সবাজার থেকে ফিরে একদিন কথার স্কুল বন্ধ ছিল, তাই সেদিন আর কথার সাথে ইভানের দেখা হয়নি। কথা প্রতিদিন স্কুলে একা একাই যাওয়া আসা করে। এদিকে ওর কোনো বান্ধবীদের বাসাও নেই। আর কবিরের সকালে তাড়াতাড়ি প্রাইভেট থাকে, আর কলেজেও কথা ছুটির আগে ছুটি হয়, তাই কথা প্রতিদিন একা একাই যাওয়া আসা করে। আর ইভান কথার সাথে দেখা করার জন্য প্রতিদিন এই সুযোগটাই কাজে লাগায়। আজও কথার জন্য দাঁড়িয়ে আছে ইভান। তারপর আবার কথার রাগ ভাঙাতে হবে। কথা যেন শুনেও না শোনার ভান ধরে চলে যাচ্ছিল। ইভান পিছন থেকে কথা হাত টেনে ধরলো। এ কি, আপনি আমার হাত ধরেছেন কেন? হাত ছাড়ুন বলছি। স্যার, কিন্তু তুমি আমার কোনো কথা শুনতে চাইছো না কেন? আচ্ছা সরি, কিন্তু তুমি আমার কোনো কথা শুনতে চাইছো না কেন? ওই দিন তোমাকে না দেখে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। ভেবেছিলাম এই বুঝি তোমাকে হারিয়ে ফেলেছি। কত কুচিন্তা মাথায় হানা দিচ্ছিল, কত জায়গায় তোমাকে খুঁজেছি, কোথাও পাইনি। তোমাকে দেখতে পেয়ে নিজেকে কন্ট্রোল করতে পারিনি, তাই ওই রকম ব্যবহার করে ফেলেছি। সরি সরি, এই দেখো কান ধরেছি, আর অমন করবো না, প্রমিস। বলে মাঝ রাস্তায় কান ধরে দাঁড়িয়ে গেল। ইভানকে কান ধরে দাঁড়িয়ে থাকতে দেখে কথা মিটমিটিয়ে হাসছে। রাস্তা থেকে যারা যাচ্ছে তারাও ইভানকে দেখে মিটমিটিয়ে হাসছে। এখনো তুমি আমার সাথে কথা বলবে না? দেখো রাস্তার মানুষও আমাকে দেখে হাসছে। এখন খুব মান সম্মানে লেগেছে, তাই না? সেদিন আমার দিকেও মানুষ কেমন অদ্ভুতভাবে তাকিয়েছিল, আমারও খুব খারাপ লেগেছিল। সরি বললাম তো, এবারের মতো মাফ করে দাও, আর হবে না। আগে কান ধরে উঠবস করেন। কান ধরেছি তো, এখন উঠবসও করতে হবে? কান ধরে উঠবস না করলে আর কোনো কথা নেই আপনার সাথে। এই না না, এখনই কান ধরে উঠবস করছি। 1 2 3 4 5 হয়েছে, আর লাগবে না। থ্যাঙ্কস। আচ্ছা, আমার সেই চিঠিটার উত্তর তো দিলে না? চিঠির কথা মনে পড়তেই কথা কাচুমাচু করতে শুরু করলো। আসলে ও উত্তর কি দিবে, ওর তো চিঠিটা পড়াই হয়নি। চিঠিটা দেওয়ার পর ইভানের উপর রাগে চিঠিটার কথা মাথা থেকে বেরিয়ে গিয়েছে। উত্তরটা কালকে দেই, আজকে দেরি হয়ে গেছে, স্কুলে ক্লাস শুরু হয়ে যাবে। আরে শুনে তো যাও, তোমার জন্য গিফট এনেছিলাম। কে শুনে কার কথা? কথা যেভাবে কেটে পড়েছে তাতে এতক্ষণে স্কুল পৌঁছে গেছে। স্কুল থেকে বাড়ি ফিরেই কথা দরজাটা আটকে ব্যাগ থেকে চিঠিটা বের করে পড়া শুরু করলো। প্রিয় কথুরানী, আমি তোমাকে ভালোবাসি, আমি আগেই বলেছি। আমি জানি তুমিও আমাকে ভালোবাসো, তাহলে কেন আমাকে এত অপেক্ষা করাচ্ছ? প্লিজ তোমার উত্তরটা আমাকে জানিয়ে দিও। সামনে আমার এইচএসসি পরীক্ষা, এমনি পড়ালেখা করি না। এখন যদি তুমি হ্যাঁ বলো তাহলে আমি ভালোভাবে পড়াশোনা করব, আর যদি না বলো তাহলে কিন্তু পড়ালেখা ছেড়ে দেব।
তুমি অবশ্যই চাইবে না তোমার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে যাক, তাই দ্রুত হ্যাঁ বলে দিও, ঠিক আছে? তোমার উত্তরের অপেক্ষায় রইলাম। ইতি, ইভান। এমন চিঠি পড়ে কথা হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। এটা তো রীতিমতো হুমকি। কথা ইভানকে ভালো লাগে ঠিক আছে, কিন্তু কথা এখনো কোনো সম্পর্কে জড়াতে ইচ্ছুক নয়। ভয় লাগে ওর খুব। বয়সটা খুব অল্প। ওর বাবা বারবার বলেছে শুধুমাত্র লেখাপড়ার দিকে ফোকাস করতে, অন্য কোনো দিকে যেন মন না যায়। ও যেভাবেই ছিল, কিন্তু কোথা থেকে হঠাৎ ঝড়ো হওয়ার মতো ইভান এসে ওর সবটা উলটপালট করে দিল। কি উত্তর দিবে ও ইভানকে? যদি না বলে দেয় তাহলে ইভান তো আরো বকে যাবে, আর যদি হা বলে দেয় তাহলে ওর বাবা ভাই জানতে পারলে আর আস্ত রাখবে না। কিশোরী বয়সটা মনে হয় এমনই, যে কোনো সিদ্ধান্ত নিতে খুব ভয় পায়। মনের মধ্যে সবসময় দোটানা কাজ করে। ওরা বড়দের মতো হুটহাট যে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। আর সম্পর্কের বিষয় তো নয়ই, বিশেষ করে মেয়েরা। এই সময়টা ওদের শিরায় শিরায় ভয় দৌড় করে। চিন্তায় চিন্তায় কান্না পাচ্ছে কথার। এই হলো কথার আর একটা বদঅভ্যাস, বেশি টেনশন হলেই কান্না পায়। ওই দিন রাতে কথার আর ঘুম হলো না। সারা রাত ভেবেছে ইভানকে কি উত্তর দিবে। পরের দিন সকালে ইভান দাঁড়িয়ে আছে কথার উত্তরের আশায়, হাতে একটা ব্যাগ। কথা দূর থেকে আসতে দেখে হাসি মুখে ইভান এগিয়ে গেল কথার কাছে। ইভান ব্যাগটা কথার দিকে এগিয়ে দিয়ে বলে, এই তোমার গিফট, কক্সবাজার থেকে তোমার জন্য এনেছিলাম। কাল তুমি তাড়াতাড়ি চলে যাওয়াতে দিতে পারি। সরি, আমি এটা নিতে পারবো না। কথার কথা শুনে ইভানের মুখটা একটুখানি হয়ে গেল। কেন? না, আসলে এটা নিয়ে আমি রাখবো কোথায়? কেউ দেখে ফেললে সন্দেহ করবে। আগেরবার চকলেট দিয়েছিলেন, খেয়ে ফেলেছিলাম। এটা তো আর খেয়ে ফেলা যাবে না, ঘরে রাখতে হবে। তার থেকে বরং আপনার কাছেই রাখুন, আমি পরে নিয়ে নেব। তা আমার চিঠির উত্তর দিলে না তো? দেখুন, সম্ভব না। আমি এই মুহূর্তে কোনো সম্পর্কে যেতে প্রস্তুত নই। মানে কি কথা, তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ? আপনাকে ফিরিয়ে দেওয়ার দুঃসাহস আমার নেই। আমি নিজেই ফিরে যাচ্ছি। দেখবেন আপনি আমার থেকেও সুন্দর আর অনেক ভালো মেয়ে পাবেন। আমি তোমার থেকেও সুন্দর আর অনেক ভালো মেয়ে চাই না, আমি তোমাকে চাই কথা। আপনি কেন বুঝতে চাইছেন না? এটা হয় না। আপনার আর আমার বয়স খুব কম। বাবা জানতে পারলে আমাকে আস্ত রাখবে না। তার উপর আপনারা কোটিপতি আর আমরা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষ। ভালোই তো বড়দের মতো ডায়লগ দিতে শিখেছো। সিনেমা দেখে শিখে সেইগুলো এখানে এসে ঝাড়ছো, তাই না? দেখুন, আপনি কেন বুঝতে চাইছেন না? না না না, আমি কিচ্ছু বুঝতে চাই না। আমি শুধু তোমাকে চাই, শুধু তোমাকে। আমার যা বলার বলে দিয়েছি। এখন আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে, আমি যাই বলে চলে গেল। আমার কথাটা তো শোনো, তুমি আমার সাথে এমনটা করতে পারো না। কথা কোনো কথা বলছে না। ওকে, তুমি আমার সাথে কথা বলবে না আর আমার ভালোবাসাও মেনে নিবে না, এই তো? ঠিক আছে, আজ যদি তুমি আমার ভালোবাসা মেনে না নাও তাহলে আমি এখানে এই ব্লেড দিয়ে হাত কেটে সুসাইড করব। কথা পিছনে ফিরে দেখে ইভান ব্লেড হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কিশোর কিশোরী বয়সে একটা হুট প্রচলিত ছিল। কথা পিছনে ফিরে দেখে ইভান ব্লেড হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কিশোর কিশোরী বয়সে একটা বহুত প্রচলিত বিষয় হলো হাত কাটা। এরা প্রেম পাওয়ার জন্য হাত কাটে, প্রেমিকার রাগ ভাঙানোর জন্য হাত কাটে, প্রেমিকের খুশি করার জন্য হাত কাটে। আর অদ্ভুত বিষয় হলো মেয়েরাও এই হাত কাটাকাটি দেখে গলে যায়। সব প্রেমিক বা প্রেমিকারাই কিশোর কিশোরী বয়সে একবার হলেও হাত পা কেটেছে। এটা যেন ওই সময় প্রেমের বাধ্যতামূলক কাজ। ইভানের হাতে ব্লেড দেখে কথার খুব ভয় লাগছে। ইভান কি এবার সত্যি সুইসাইড করবে নাকি? ভয়ে গলা শুকিয়ে আসছে কথার। কথাও দৌড়ে এসে ইভানের হাতে। সব প্রেমিক বা প্রেমিকারাই কিশোর কিশোরী বয়সে একবার হলেও হাত পা কেটেছে। এটা যেন ওই সময় প্রেমের বাধ্যতামূলক কাজ। ইভানের হাতে ব্লেড দেখে কথার খুব ভয় লাগছে। ইভান কি এবার সত্যি সুইসাইড করবে নাকি? ভয়ে গলা শুকিয়ে আসছে কথার। কথা দৌড়ে এসে ইভানের হাতটা ধরে ফেললো। কি করছিলেন আপনি? পাগল হয়ে গেছেন নাকি?
আগে বলো তুমি আমার ভালোবাসা গ্রহণ করেছো? ওসব কথা পরে হবে, আগে ব্লেডটা আমাকে দেন। না, দেব না। আগে আমার ভালোবাসা গ্রহণ করো, তারপর তুমি যা বলবে তাই করব। আপনাকে এত বোঝানোর পরেও আপনি কেন বুঝতে চাইছেন না? আমি কিছু বুঝিও নি আর বুঝতে চাইও না। আমার শুধু তোমাকে চাই। আমার ভালোবাসা গ্রহণ করো, না হয় আমি হাত কাটলাম।